সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সেই সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, আমাদের সকলেরই ফিজিক্যাল ফিটনেসটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যদি আমাদের এই গতিশীল জীবনকে গতিশীল রাখতে চাই সেক্ষেত্রে আমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে। আর সেজন্য আমাদের ফিজিক্যালি কিভাবে আমরা ফিট থাকবো, অর্থাৎ ছোট ছোট বিষয়গুলোকেও গুরুত্ব দিতে হবে। অর্থাৎ কাঁধ এবং হাঁটুর সমস্যা হলেই তৎক্ষণাৎ সে বিষয়ে পরামর্শের জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। দর্শক, কাঁধ এবং হাঁটুর চিকিৎসায় অর্থাৎ সমস্যায় আর্থ্রোস্কোপিক সার্জারি সম্পর্কে যারা অবগত আছেন বা এই সার্জারি সম্পর্কে যারা জানতে চান তাদের জন্য অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করেছি কাঁধ এবং হাঁটুর সমস্যা আর্থ্রোস্কোপিক সার্জারি। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে একজন ভীষণ দক্ষ চিকিৎসক, একজন সম্মানিত চিকিৎসক ডাক্তার GM জাহাঙ্গীর হোসেন, যিনি সহকারী অধ্যাপক হিসেবে আছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন হাসপাতাল, ঢাকা। দর্শক, এই সংক্রান্ত কোনো ধরনের কোনো প্রশ্ন অর্থাৎ আর্থ্রোস্কোপিক সার্জারি নিয়ে যদি কেউ কোনো কিছু জানতে চান বা এই সম্পর্কে পরামর্শ নিতে চান বা আমাদের সাথে আপনাদের মতামত শেয়ার করতে চান, সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে হবে। নিয়ে যাচ্ছি অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকে পর্বে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। মূলত আজকে আর্থ্রোস্কোপিক সার্জারি, অনেকদিন ধরে ভাবছিলাম যে এই সার্জারিটা নিয়ে আমরা একটু কথা বলবো, কারণ অনেকেরই কোয়ারি থাকে, খুব আননোন লাগে কারো কাছে, বা অর্থোপেডিক সার্জারিগুলো সম্পর্কে মানুষ একটু জানতে চায়। সেক্ষেত্রে স্যার একটু শুরুতেই আসি যে কাঁধ এবং হাঁটুর সমস্যায় তো আপনি এই ধরনের সার্জারি করে থাকেন, তো কাঁধের কি কি ধরনের সমস্যায় আসলে এই নিয়ে পেশেন্টরা আপনাদের কাছে আসেন, যদি এটা বলতেন। আচ্ছা, খুব অ্যাকচুয়ালি আপনার প্রশ্নটা খুবই ভালো একটা প্রশ্ন এবং জনগণের খুবই কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হলো কাঁধ আর হাঁটুর অনেক সমস্যা, তার মধ্যে কাঁধের মধ্যে অনেকে আসে আমাদের কাঁধের ব্যথায় ঘুমাতে পারে না, কাঁধ তুলতে পারে না, জামা কাপড় পরতে অসুবিধা হয়, প্যান্টের পকেটের পিছনে হাত নিতে অসুবিধা হয়, মাথায় চিরুনি করতে অসুবিধা হয়, যেমন এই ধরনের সমস্যা নেই ইউজুয়ালি সাধারণত আসে। এছাড়া কিছু রুগী আসে যে আমি পড়ে গিয়ে আঘাত পেয়েছি, তারপর থেকে আমার জোড়াটা বারবার ছুটে যায়, কিছু হলে হাঁচি কাশি দিতে যাচ্ছি, রাত্রে ঘুমাইতে পারছি, জোড়া ছুটে যায়। আবার কেউ আসে যে ছাড়া আমার হাত একবার আঘাতের পরে আমার হাতটা তুলতে পারি না, তারপর নাড়াতে পারি না, হাতটা উপরে উঠে ধরে রাখতে পারি না, হঠাৎ করে পড়ে যায়। আবার অনেকে আসে একদম টোটালি হাতটা আমি নাড়াইতে পারি না। এই ধরনের সমস্যাগুলো নিয়ে সাধারণত আমাদের কাছে রোগীরা চলে আসে কাঁধের সমস্যা নিয়ে। আচ্ছা, মানে ডেইলি লাইফে তাদের কাজকাম করতেও অনেক প্রবলেম হয়ে যায় আসলে। স্যার, একজন দর্শক আমাদের সাথে আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। গাজীপুর জেলা শ্রীপুর থানা থেকে বলছি, ডাক্তার রুহুল আমিন, পল্লী চিকিৎসক। শুনতে পাচ্ছি, বলুন। আমি তো আসলে অনুষ্ঠানটা দেখি, এই জন্য সরাসরি কল দিছি স্যারের কাছে। জি বলে প্রশ্ন আমার, ভাত অথবা যে কোনো জিনিস যদি পেট ভরে বেশি খেয়ে ফেলি, আচ্ছা, তাহলে মাথার দুই সাইডে প্রচন্ড বেদনা হয়, আর কি ব্যথা হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। স্যার, এই বিষয়ে কি? আচ্ছা, এটা ওনার যে বলছে যে খেয়ে ফেললে মাজার দুই দিকে ব্যথা হয়, এটা আমরা দুই দিকে আমাদেরকে চিন্তা করতে হবে, এটা কি তার পেটের ভিতরের সমস্যার জন্য ব্যথা নাকি হাড় জোড়ার মাংসপেশির ব্যথা। অনেক সময় দুই ব্যথায় হইতে পারে, মাংসপেশি হাড়ের ব্যথাগুলা অনেক তো খাওয়ার পরে যখন পেটে চাপ লাগে সেই ক্ষেত্রে ব্যথা হইতে পারে, আবার অনেক সময় খাদ্য নালী সমস্যার জন্য ব্যথা হইতে পারে। তবে সেই ক্ষেত্রে তার রোগটাকে অ্যাকচুয়ালি প্রথম আমাদেরকে বের করতে হবে কোন সমস্যার জন্য ব্যথা, তারপর ওইভাবে চিকিৎসা নিতে হবে। আশা করছি যে উনি ঠিকভাবে যদি এইভাবে আপনি ডাক্তারের শরণাপন্ন হন, তারপর ঠিকভাবে চিকিৎসা নেন, তাহলে সেরে যেতে পারবে আশা করি। সেক্ষেত্রে কোন চিকিৎসকের শরণাপন্ন হবেন? এখন প্রথমত হলো মেডিসিন, আমার কাছে যেটা আমি অ্যাজ এ অর্থোপেডিক সার্জন হিসাবে প্রথম বলি যে তাকে মেডিসিন বিশেষজ্ঞের কাছে যেতে হবে, তার উনি হয়তো প্রয়োজন বোধে রেফার করবে যে অর্থোপেডিক সার্জনের কাছে যেতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। স্যার, এবারে একটু আসতে চাই যে কাঁধের ব্যথার আসলে কারণগুলো কি থাকে, যদি একটু বলতেন। এখন কাঁধের ব্যথার অনেকগুলা কারণ। কাঁধের ব্যথা হয়তো নিজের কাঁধের সমস্যা অথবা অন্য জায়গা থেকে কাঁধের ব্যথা হতে পারে। প্রথম যদি আসে যে ঘাড়ের সমস্যা, মাথার সমস্যা, এই ধরনের, ইভেন যে পেটের সমস্যা, পিত্তনালীর সমস্যার জন্য কাঁধে ব্যথা হইতে পারে, এই ধরনের ব্যথাকে বলি আমরা র্যাপার্ড পেইন। আর কাঁধের নিজস্ব সমস্যা, যেমন কাঁধে যে কোনো ধরনের আর্থাইটিস হলে,
কাঁধের প্রদাহজনিত আর্থ্রাইটিস হলে, কাঁধের পেশিগুলা ছিঁড়ে গেলে, কাঁধের লিগামেন্ট ছিঁড়ে গেলে, জোড়া ছুটে গেলে, মাংসপেশি ছিঁড়ে গেলে, ইভেন যেটা সবাই বলে ফ্রোজেন শোল্ডার, এই ধরনের নিজের স্যার, আপনি সমস্যার জন্য বারবার কাঁধে একটা ব্যথা আলোচনার হয়। মধ্যে বলছেন যে কাঁধের জোড়া ছুটে গেলে, এবং আমরা জানি এটাও খুব কমন এবং সমস্যা, দর্শকরা হয়তো অনেকে আছেন যাদের এরকম প্রবলেম আছে, এদের কি ব্যবস্থা আছে, চিকিৎসা কি আছে? আচ্ছা, এই যে কাঁধের জোড়া ছুটে যায়, এটার বর্তমানে আমরা খুবই অত্যাধুনিক চিকিৎসা, আমি আগে বলছি যে আর্থ্রোস্কোপি আচ্ছা। সাহায্যে আমরা এই চিকিৎসা করে থাকি। আজকাল লম্বা করে কাটতে হয় না, রোগীকে অনেক দিন হাসপাতালে থাকতে হয় না, আচ্ছা। রক্তক্ষরণ হয় না, শুধু আর্থ্রোস্কোপির যন্ত্রের সাহায্যে ছোট ছিদ্রের মাধ্যমে এই যন্ত্রটা জোড়ার ভিতরে ঢুকে যে লিগামেন্টগুলো ছিঁড়ে গিয়েছে, পর্দাগুলো ছিঁড়ে গিয়েছে, সেগুলো আর্থ্রোস্কোপির সাহায্যে ভিতরে আমরা সেলাই করে থাকি, যার জন্য জোড়াটা আর ছুটবে না, সে আগের পূর্বের অবস্থায় ফিরে যাবে। এটাই হলো বর্তমানে আর্থ্রোস্কোপির সাহায্যে সর্বশেষ স্যার, প্রযুক্তি এটা চিকিৎসা চিন্তা ব্যবস্থা। করতেও কিন্তু একটু লাগে, একটু কনফিউজ লাগে যে এটা আসলে কিভাবে সম্ভব। একটা যন্ত্রকে আপনি হাড়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার ভিতরেই কি আপনি অপারেটিভ কাজগুলো শেষ করে ফেলছেন? হ্যাঁ, এটা সিম্পল, 2টা থেকে 3টা ছিদ্র করে জোড়ার ভিতরে ইনস্ট্রুমেন্ট প্রবেশ করাই। হ্যাঁ, তারপরে আমি মনিটরে দেখে কোথায় কি ছিঁড়ে, প্রথম আমরা দেখি কোথায় তার কোন অসুবিধাটা। প্রথম দেখলাম যে এই জায়গায় অসুবিধা, লিগামেন্ট ছিঁড়ে গেছে, পর্দা ছিঁড়ে গেছে, হাড় ক্ষয় হয়ে গেছে, বা অনেক সময় ভিতরে হাড় ক্ষয় হইতে হইতে নতুন কোনো চর্বি জমে লুজ বডি বলি আমরা, সেগুলা দেখি। তারপরে এগুলা পরিষ্কার করি, ডিজিজ রোগযুক্ত অংশগুলাকে আমরা রিমুভ করে নিয়ে আসি। তারপর মনিটরে দেখে যেটা যেখানে যেই প্রবলেম, সেই অনুপাতে আমরা চিকিৎসা করে থাকি। সেই অনুপাতে আপনি একই টাইমে এট এ টাইম আপনি চিকিৎসা করে ফেলতে পারছেন। স্যার, আরেকজন দর্শক আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দর্শক শুনতে পাচ্ছি। আমি চাঁদপুর থেকে বলছি। জি, কি জানতে চান? আমি স্যারের কাছে একটা প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন। আমার ডান পাটা যখন ঠান্ডা লাগে, বেশিরভাগ ঠান্ডা পড়ে, হঠাৎ করে ডান পায়ের হাঁটুটা ব্যথা করে, আর বসলে উঠতে কষ্ট হয়, আর আবার অনেকক্ষণ বসে থাকলে দাঁড়াইতে কষ্ট হয়। আচ্ছা, আপনার কাছে এই প্রশ্ন, যে আপনার বয়স কত এবং ডায়াবেটিস আছে কিনা? স্যার, আমার বয়স 27-28 বছর। ডায়াবেটিস আছে কিনা? না, ডায়াবেটিস নেই। ডায়াবেটিস নেই। এটা হাঁটুটা অনেক দিন থেকে। আপনি কোনো আঘাত পেয়েছেন না, খেলতে জি না পড়তে? স্যার, কোনো আঘাত না। আচ্ছা। একটু ঠান্ডা পড়লে বেশি এমন হয়, আর ঠান্ডা না পড়লে এটা ঠিক থাকে। কোমরে ব্যথা আছে? জি না স্যার, কোমরে ব্যথা নাই। বুঝতে পেরেছি। জি। আচ্ছা, আপনি আমাদের কথোপকথন হ্যাঁ। থেকে আপনি আপনার উত্তরটা জেনে নেন। জি, দর্শক ওনার আপনি আমাদের সাথেই থাকুন। জি। ওনার 2 ধরনের ব্যথা হতে পারে। আমি বলছি যে সবসময় একটা জায়গার নিজস্ব ব্যথা হয়, আর একটা হলো অন্য জায়গা থেকে ব্যথা আসে, যেটাকে আমরা র্যাপার্ড পেইন বলে। এখন ওনার হাঁটুটা বসতে উঠতে অসুবিধা, এখানে 2 ধরনের ব্যথা, একটা হয় কোমরের থেকে আসে ব্যথা, অথবা হাঁটুর নিজস্ব ব্যথা। যেহেতু উনি কোনো আঘাত পায় নাই, এই ব্যথাটা হইতে পারে ওনার যে কোনো বাতের আক্রমণের জন্য ব্যথা। বহু ধরনের বাতের আক্রমণ, যেমন রক্ত ইউরিক অ্যাসিড বেড়ে গেলে এই বয়সে, অল্প বয়সে হাঁটু ব্যথা হয়, বা ছোটোখাটো যে কোনো আঘাত পেয়েছে যেটা ওনার অজান্তে, হয়তো উনি সামনে ঝুঁকে কোনো কিছু করতে গেছে, হঠাৎ হাঁটতে গিয়ে একটু হাঁটুটা মোচড় লেগেছে, এই ধরনের হলো স্ট্রাকচারাল ড্যামেজ, ভিতরে যে লিগামেন্ট মিনিসকাস তার জন্য হতে পারে, অথবা বাতের কারণে যে কোনো ব্যথা হতে পারে। স্যার, এই ক্ষেত্রে উনি কোন চিকিৎসকের কাছে যাবেন এবং কি ধরনের পরীক্ষা? এইটা হলো ওনার একদম ডেফিনেটিভলি অর্থোপেডিক সার্জনের কাছে যেতে হবে। অর্থোপেডিক সার্জনের কাছে গেলে ডায়াগনোসিসটা ইজি হবে, হয়তো তাকে কিছু ওষুধ এবং হাঁটুর যে ব্যায়াম, পেশিগুলা থাকে এগুলো শক্তিশালী হওয়ার ব্যায়াম এবং স্ট্রেচি হওয়ার, নমনীয় হওয়ার ব্যায়ামের মাধ্যমে উনি সুস্থ হয়ে যাবেন। স্যার, আপনাদের কিছু পরীক্ষা নিরীক্ষা হয়তো ওনাদের সামান্য আমরা এই ক্ষেত্রে সিম্পল একটা বেসিক একটা এক্সরে, হয়তো রক্তের একটা সেরাম ইউরিক অ্যাসিড, কিডনির জন্য সেরাম ক্রিয়াটিনিন, এই তিনটা পরীক্ষার মাধ্যমে আমরা রোগটা আর ওনার কথা শুনে হাঁটুকে পরীক্ষা করে ওনাকে আমরা ইজিলি ডায়াগনোসিস করে চিকিৎসা দিতে পারবো। আচ্ছা স্যার, পেশি ছিঁড়ে গেলে এই ধরনের প্রবলেমে আপনারা কি কি ধরনের ব্যবস্থা দিয়ে থাকেন পেশেন্টদেরকে? আচ্ছা, সাধারণত যে কাঁধের পেশি ছিঁড়ে যায়, এটা সাধারণত 2 ভাগে যদি আমি ভাগ করে দেখি, একটা হলো অল্প বয়স বা বৃদ্ধ বয়সে আঘাতের জন্য পড়ে গেলে, আর একটা হলো বয়সজনিত কারণে, যার বয়স 55-60 হয়ে গেছে, তাদের এই দীর্ঘকালের সময়ে ওয়্যার এন্ড টিয়ার একটা কথা আছে, ব্যবহারজনিত ক্ষয়ের জন্য পেশি ছিঁড়ে যেতে পারে। কত এজের পরে? সাধারণত এটা 55-60 দিকে, 60 বছরের দিকে গেলে ব্যবহারজনিত ক্ষয় হয়। তার আগে 35
30-35-40-এর দিকে আঘাতজনিত কারণে Injury ক্ষয় যদি হয়, কখনো ইনজুরি হয়, খেলতে গিয়ে হোক, পড়তে গিয়ে হোক, গাড়ি অ্যাক্সিডেন্ট, যেভাবে হোক এমনিভাবে তার এখানে আঘাতজনিত বা ছিঁড়ে যায়। তাই এই আঘাতজনিত হোক আর ক্ষয়জনিত হোক, যে কোনো হোক, তাহলে সে হাতটা তুলতে পারবে না। হাতকে এইভাবে তুলছে, ঠাস করে পড়ে যাবে, পিছনে হাত নিতে পারবে না, পিঠ চুলকাইতে পারবে না, প্যান্টের পকেটে হাত দিতে পারবে না, মাথায় চিরুনি করতে পারবে না, জামা কাপড় খুলতে পারবে না, মানে হাতটা একটা অবশ ভাব লাগবে। তখনই আমরা তাকে ফিজিক্যালি এক্সামিনেশন করে প্রয়োজন বোধে এক্স-রে এমআরআই এর মাধ্যমে ডায়াগনোসিস কনফার্ম করে ফেলি যে তার পেশি ছিঁড়ে গেছে। কিন্তু এখানে কয়েকটা পেশি আছে, মেইনলি 4টা পেশি, 4 মাংসপেশি কাজ করে। তো কোনটা ছিঁড়ে গেছে আমরা এমআরআই করে ইজিলি আমরা ডিটেক্ট করতে মানে পারি, এমআরআই এর মাধ্যমে আপনার ওই পেশিটাকে ডিটেক্ট করে ওটা ট্রিটমেন্ট এবং কতটুকু ছিঁড়ে গেছে সেটা সেই অনুপাতে তার সেই আর্থ্রোস্কোপির সাহায্যে ওই ইনস্ট্রুমেন্ট জোড়ায় প্রবেশ করে ভিতরে রিপেয়ার করি। আচ্ছা, এটাও আর্থ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে করা কোনো সম্ভব? কাটা ছেঁড়া না, আচ্ছা। ছোট্ট ছোট ছিদ্রের মাধ্যমে ভিতরে ঢুকিয়ে দিয়ে, এবং যে সুতা ভিতরে ব্যবহার করি ওটা হাড়ের সাথে প্রবেশ করে হাড়ের সাথে মিশে যায়, অ্যাবজর্বাবল, আর কোনো দেখাও যাবে না, এক্সরে করলে দেখা যাবে না, আপনি এয়ারপোর্টে যে কোনো মেটাল ডিটেক্টরে ধরা পড়বে না। আচ্ছা আচ্ছা, মানে খুবই সুন্দর একটা অত্যাধুনিক। অত্যাধুনিক একটা ট্রিপ। স্যার, আমরা এবারে যে বিষয়টা আসতে চাই যে ফ্রোজেন শোল্ডার খুবই কমন একটা প্রবলেম আমাদের দেশে বর্তমানে। এই ফ্রোজেন শোল্ডার কেন হচ্ছে এবং এর ট্রিটমেন্ট কি আছে? আচ্ছা, ফ্রোজেন শোল্ডার প্রথম কারণ যদি আমি বলতে চাই তাহলে এটা কারণ ছাড়াই হতে পারে, যেই কেউর হতে পারে। তবে যাদের ডায়াবেটিস, যাদের থাইরয়েডের প্রবলেম, আচ্ছা। যাদের বক্ষ বেদি প্রবলেম থাকে, তাদের অন্য কোনো এন্ডোক্রাইন প্রবলেম থাকে, তাদের যে হতে পারে, যাদের ব্রেনের সমস্যা তাদেরও ফ্রোজেন শোল্ডার হতে পারে। এটা আর আমি প্রথমে বলছি যে কারণ ছাড়াও হতে পারে। তো আবার আঘাতের কারণেও ফ্রোজেন শোল্ডার হয়ে যেতে পারে। স্টিপ শোল্ডার, যেটা জমে গেছে, হাত তুলতে পারে না, একদম টোটাল স্টিপ, Even মুভমেন্ট করে নিজের না, মাথার চিরুনি নিজেও করতে পারে না, shirt জামা কাপড় পরতে খুলতে পারে না, জামা পড়তে কাপড়। পারে না, তারপরে ওই খেতে পারে না, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য হাত ব্যবহার করতে পারে না। তো এই ধরনের একদম মানে টোটাল জয়েন্টটা জমে আছে। সেই ক্ষেত্রে আমাদের প্রথম ধাপ হবে যে আমরা সাধারণত 4 থেকে 5-6 মাস দেখি যে তাকে ওষুধ, তার নিজস্ব ব্যায়াম, ইভেন এই যে কিছু ইলেকট্রোমেকানিক্যাল থেরাপি আছে, আল্ট্রাসাউন্ড, শর্ট ওয়েভ, টেন্স, এগুলো এগুলো দিয়ে স্যার আপনারাই দিয়ে থাকেন? এগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি, যারা ফিজিওথেরাপিস্ট বা আচ্ছা, সেন্টারে আছে হ্যাঁ, হ্যাঁ। তারা দিবে। এবার ডাক্তার যেভাবে বলবে সেভাবে দিতে হবে, সেভাবে লিখে দিতে হবে। আচ্ছা। তারপরে তার জয়েন্টটা ইউজুয়ালি সাধারণত নর্মাল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আসবে। যদি দেখি 6 মাসের কারণেও ফিরে না আসে এই পর্যাপ্ত চিকিৎসা, তখন বলি যে তার এভাবে যদি আরো কন্টিনিউ হতে থাকে, আচ্ছা। তখন তার পেশিগুলা দুর্বল হয়ে যাবে, তার হাড় ক্ষয় হয়ে যাবে, ক্ষয় বলতে ক্যালসিয়াম চলে যাবে, অস্টিওপরোসিস হবে, আচ্ছা, আচ্ছা। ভঙ্গুরতা হবে। তখনই আমরা বলি যে তার এটাকে বলি আমরা রেজিস্ট্যান্ট ফ্রোজেন শোল্ডার, মানে আচ্ছা। কনজারভেটিভ চিকিৎসা তার ইমপ্রুভমেন্ট হবে না, হচ্ছে না, তখন তার তখন surgery তাকে প্রয়োজন। আর্থ্রোস্কোপিক সার্জারি স্যার, বলে। আরেকজন দর্শক আমাদের সাথে আছে। আসসালামু আলাইকুম। দর্শক কি আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। আসসালামাইকুম, আমার নাম মোহাম্মদ শাহ আলম। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। 53 ইয়ার্স বয়স আমার। যে আমি কিছুক্ষণ হাঁটলে যে আমার এই আঙ্গুলে ব্যথা করে, অনেক সময় যে আঙ্গুলগুলোতে ব্যথা করে, ভালো মাঝে মাঝে একটু ব্যথা করে, এবং শরীরে একটু ব্যথা লাগে, কোমরে একটু ব্যথা লাগে। বয়স কত? ডায়াবেটিস আছে কিনা? 1 কিলোমিটার হাঁটলে এরকম লাগে। দর্শক, আপনার বয়সটি আরেকবার বলবেন, আর আপনার ডায়াবেটিস আছে কিনা? 53 বয়স। 53। আর ডায়াবেটিস আছে কিনা? না, এই আঙ্গুলে কিছুক্ষণ হাঁটলে আমার এই আঙ্গুলে ব্যথা করে, পায়ের আঙ্গুলে ব্যথা, তাই তো? আচ্ছা। পায়ে ব্যথা করে, এবং আরো ঠিক আছে স্যার, আর কিছু জানার আছে ওনার কাছ থেকে? পায়ের আঙ্গুলে ব্যথা তো আপনার নাকি? জি, হাঁটতে পায়ের গেলে? আঙ্গুলে ব্যথা করে। পায়ের আঙ্গুলে সাধারণত ব্যথাটা একটু করে, একটু হাঁটলে আর কি। আবার হাঁটা বন্ধ করলে কমে যায়, তাই তো? বন্ধ রাখলেন, বসলেন, হাঁটা বন্ধ করলে কি ব্যথাটা চলে যায় কিনা? হ্যাঁ, না, ব্যথা করলে চলে যায়। বাসায় আছে দেখা যায় যে আঙ্গুলে ব্যথা আছে। ব্যথা আছে, আচ্ছা, বুঝতে আচ্ছা, সব সময় থাকে। ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার সমস্যাটা নিয়ে কথা বলবো স্যার। আচ্ছা, আমরা কথা বলছি। অ্যাকচুয়ালি ওনার যে ব্যথাটা আমার কাছে মনে হয় যে নিউরোজেনিক। আচ্ছা আচ্ছা। আরেকটা হলো রক্তনালীজনিত ব্যথা, আর একটা হলো স্নায়ুর সমস্যাজনিত ব্যথা। তো এই ব্যথাটা যেহেতু হাঁটতে গেলে ব্যথা হয়, বা অনেক সময় কিছুটা দাঁড়াইলে বা বসলে কিছুটা কমেও আসতে পারে, সেই ক্ষেত্রে তার স্নায়ুর সমস্যা, এটা হলো মেরুদণ্ডের যে স্নায়ুগুলো হাঁটে, তখন এগুলাকে আমরা নিউরোপ্যাথিক পেইন বলি। আচ্ছা। কিছু যাওয়ার পরে ব্যথা হয়, হাঁটতে গেলে আবার রেস্ট নিলে কমে যায়।
আবার অনেক সময় রেস্ট নিলে এমন একটা স্টেজে কমে না, কমে না। রেস্টও ব্যথা হয়। তাই অ্যাকচুয়ালি এটা ডায়াগনোসিস তথাপিও কনফার্ম করতে হবে বাই সেই কোমরের অ্যাকচুয়ালি যে পায়ের আঙ্গুলের ব্যথা পায়ের রোগ না, এটা হলো র্যাপার্ড পেন, এটা মেরুদণ্ডের থেকে যাচ্ছে, Important একটা সেটা ব্যাপার। ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে এক্সরে এমআরআই করতে হবে, এমআরআই করে চিকিৎসক অ্যাকচুয়ালি এটা অর্থোপেডিক সার্জনের কাছে কনসাল্ট করতে হবে। আচ্ছা। আমরা তো এইভাবে তো সবকিছু চিকিৎসা দেওয়া যায় না, হ্যাঁ। মুখে যে ওষুধ লিখলাম বললাম কথা বলে সে না, খেয়ে না, অসুবিধা আমরা আসলে পড়বে। টেলিভিশন লাইভের মাধ্যমে কাউকে চিকিৎসা দিচ্ছি না, বাট উপদেশ। তাকে অ্যাওয়ার্ড করতে পারি, হ্যাঁ, কিছু জি, সাজেশন যে দিতে আপনি- পারি যে উনি কার কাছে যাওয়া উচিত। সেক্ষেত্রে দর্শক, আপনি একজন অর্থোস্কোপিক সার্জারির বিশেষজ্ঞ কাউকে দেখিয়ে নিন, কারণ মেরুদণ্ডের একটা এক্সরে আপনার X-ray, করা লাগতে MRI পারে। করে স্যার, এবার একটু প্রয়োজন। অর্থোস্কোপিক সার্জারির সুবিধা এবং অসুবিধাতে আসতে চাই। কি কি ধরনের সুবিধা তো আমাদের অনেক দিচ্ছে আমরা জানি, তারপরেও যদি বলতেন যে টাইম কেমন লাগে বা অন্যান্য সার্জারির সাথে এটা কম্পেয়ার করে যদি বলতেন। যে আর্থ্রোস্কোপি সার্জারিটা একবিংশ শতাব্দীর অর্থোপেডিক চিকিৎসা একটা আচ্ছা। সর্বাধুনিক প্রযুক্তি, আমি যদি স্পষ্ট ভাষায় বলতে চাই। কারণ এখানে ছোট ছিদ্রের মাধ্যমে একটা জোড়ায় এই যন্ত্রটা প্রবেশ করানো হয়, আর এই জোড়ার ভিতরে এর স্বাভাবিক গঠন, এর কি অসুবিধা আছে, কোনো রোগ আছে কিনা সেটাকে দেখা যায়, আমরা সেটা মনিটরে দেখি। তাহলে দুইভাবে এটার সুবিধা হইতে পারে, এক হলো রোগের ডায়াগনোসিস করা, তারপর এর চিকিৎসা ব্যবস্থা দেওয়া। এই ফিরে আসার আমার আর কোনো স্কোপ নেই, আমাকে তাকে চিকিৎসা দিয়ে আসতে হবে ওইভাবে আচ্ছা। গিয়ে। তাহলে এটা ছোট ছিদ্র, কোনো রক্তক্ষরণের প্রয়োজন হয় না। অনেক অপারেশনের দিন আমি সকালে করলে রুগী বিকালে বাসায় চলে যেতে পারে, হাসপাতাল বাট স্টে আমরা খুব স্যার কম। আগেকার অর্থোপেডিক সার্জারিগুলোর কথা যদি চিন্তা করি, কতটা পরিশ্রম একজন সার্জনেরও হয়, পেশেন্টের উপর দিয়ে কত কিছু হ্যাঁ। কাটা ছেঁড়া, অনেকক্ষণ ধরে অনেক কিছু করার জি। পরে একটা সার্জারি হতো। বাট সেগুলো এই সার্জারিতে যে এই যে যেমন একটা হাঁটুর কাঁধের চিকিৎসা আগে ইভেন কেটে করলেও অনেক বড় করে কাটতাম, বড় কিন্তু একটা ব্যাপার ছিল। অনেক সবকিছু খুঁজে পেতাম না। কিন্তু এখন আর্থ্রোস্কোপির সাহায্যে আচ্ছা। জোড়াটাও পূর্ণ জোড়াটাকে আমি দেখতে পাই। আবার এখানে ধরেন রুগী কোনো রক্তক্ষরণ যেটা হয় না, অনেক দিন হাসপাতালে থাকতে হয় না, রক্ত দিতে হয় না, তারপরে রুগী তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারে। আর একটা কেটে অপারেশন করলে কত বড় তার অনেক, হ্যাসেল হয়, অনেক অনেক কিছু। দিন ধরে সে সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। আর এখানে সকালে কালে বিকালে হাত নাড়াচাড়া করতে হয়। আচ্ছা। সুতরাং আর্থ্রোস্কোপি সার্জারি খুবই একটা অত্যাধুনিক স্যার, চিকিৎসা এখানে কি ব্যবস্থা। সব অর্থোপেডিক সার্জনরা কি আর্থোস্কোপিক সার্জারি না, করতে পারেন? এটা লিমিটেড। অ্যাকচুয়ালি আর্থ্রোস্কোপি সার্জন হওয়া আচ্ছা। এটা একটা টেকনিক্যাল হ্যান্ড। আচ্ছা। আমি সবাই তো আর গাড়ি চালাতে পারে না, এটা শিখতে হবে। ঠিক আর্থ্রোস্কোপিক সার্জারিটা এরকম, এটা আমাকে শিখতে হবে, টেকনিক্যাল হাতের সাহায্যে কাজ, এবং একটা মেশিনারি ব্যবহার আছে এর মধ্যে। মেশিন নিয়ে দেখে দেখে, মনিটরে দেখে দেখে, ইভেন এর সাথে আপনার নেভিগেশন আছে, কতটুক কাটবেন, জোড়ার ভিতরে কতটুক সেলাই করবেন, সব কিছু মেজারমেন্ট আচ্ছা, আমাকে এটারও জন্য মনিটরে আলাদা চলে একটা আসে। স্পেশাল ইনস্ট্রুমেন্ট ট্রেনিং এর লাগে, প্রয়োজন আছে instrument, ডক্টরদেরও। যন্ত্র প্রয়োজন হয়। আচ্ছা। জোড়ার ভিতরে যেমন মেশিনের সাহায্যে আমি ওয়াটার পাম্প করি, হ্যাঁ, আর্থো পাম্প বলে, আবার মেশিনের সাহায্যে এর ভিতরে আমি বার্ন করি, কিছু পরে দিই, কিছু সিজার দিয়ে কাটি, কিছু সেলাই করি, সব কিছু আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট, এবং সবগুলোই আপনার হাতে হাতে আপনাকে শিখতে হবে, টেকনিক্যাল ব্যাপার আছে। সুতরাং সবাই আর্থ্রোস্কোপি তার সার্জারি মানে করতে পারবে না। আর্থোস্কোপিকের উপর আলাদা এক্সপার্ট ডক্টর আছেন, আপনারা যারা হ্যাঁ। স্পেশালি যারা অর্থোস্কোপিক নিয়ে ডিল করছেন তারাই আসলে এই বিষয়টা করতে পারবেন। যে অবশ্যই, হ্যাঁ। যেমন এই আর্থ্রোস্কোপি শেখার জন্য আমি দীর্ঘ 1 বছর ফ্রান্সে ট্রেনিং আচ্ছা, করেছি, আচ্ছা। আর্থ্রোস্কোপি স্পোর্টস ইনজুরির উপর, জয়েন্ট ইনজুরির উপর। তাছাড়া থাইল্যান্ড, ব্যাংকক, তাইওয়ান, ইন্দোনেশিয়া, আমাদের পাশের দেশ ইন্ডিয়া তো আমি বহু Training এর ট্রেনিংয়ে প্রয়োজন আছে। গেছি, এবং এর সম্বন্ধে আর্থ্রোস্কোপি সম্বন্ধে বহু আর্টিকেল আমি দেশের বাইরেও আচ্ছা। উপস্থাপন করেছি। স্যার, এই এই বিষয়ে সম্বন্ধে। আসবো, আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম, দর্শকে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। জি, আমার নাম সোহাগ, জি। আমি সিলেট থেকে বলছি। শুনতে পাচ্ছি। জি, আমার ওয়াইফের পায়ের হাঁটুতে সমস্যা। সে রাতের বেলা দেখা গেছে চিৎকার করে উঠতেছে, মনে হচ্ছে যে তার পায়ে কে যেন মানে ওই ঝালের মতো, ব্যথাটা হচ্ছে ঝাল, প্রচন্ড ব্যথা হয়, সে রাতে ঘুমাতে পারে না, এই চিৎকার করে শুধু। এরপর আবার সকালে উঠে দেখা গেছে স্বাভাবিক হয়, কিন্তু সে ব্যথাটা খুব অনুভব করতেছে। তার বয়স 35, আচ্ছা। তার ডায়াবেটিস নেই এরকম, আর প্রেশারও নরমাল আছে, হুম। এবং সে হেলদি একটু। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। স্যার, কিছু আচ্ছা, জানার? বুঝতে পারছি যে আচ্ছা। ওনার ওয়াইফের হলো বয়স কম, 35 ইয়ার্স, রাত্রেবেলা বেশি ব্যথা হয়, বেশ প্রচন্ড হ্যাঁ, ব্যথা হয় এবং আস্তে আস্তে ওটা চলেও যায়, আবার বলছেন। চলে যায়। হ্যাঁ। এখন এইটাতে কয়টা দিক দেখতে হবে, যে তার প্রথম হলো তার জয়েন্টটা লুজ ঢিলা কিনা, মানে লিগামেন্ট ল্যাক্সিটি আছে কিনা আচ্ছা। দেখতে হবে। তারপরে যদি কোনো আঘাতের হিস্ট্রির কথা এই মুহূর্তে বলছে না, তবু আমি দেখতে হবে যে কোনো আঘাতের জন্য তার কোনো লিগামেন্ট
টিয়ার আচ্ছা। আছে কিনা। তারপরে হলো এছাড়া রক্তের কিছু টেস্ট আছে, যেমন ইউরিক অ্যাসিড, সেরাম ইউরিক অ্যাসিডের জন্য একটা ব্যথা হতে পারে। এছাড়া আদার আর্থাইটিসের জন্য হাঁটুতে ব্যথা হতে পারে। এদের ছোটোখাটো হাড়ের ক্ষয় হতে পারে। তাই 35 ইয়ার্স সাধারণ ফিমেল পেশেন্টদের 30-32-এর দিকে বিভিন্ন হাড়ের একটু ক্ষয় ক্ষয় হতে বৃদ্ধির শুরু করে, সমস্যাটা হ্যাঁ, দেখা দিতে পারে। তো এগুলাকে অ্যাসেস করতে হবে, অ্যাসেস করে টোটাল একটা ডায়াগনোসিসটা কনফার্ম করে আমাকে চিকিৎসা পদ্ধতি আগাতে হবে। তারপর এটা হয়তো মেডিকেল চিকিৎসা, কনজারভেটিভ, তার ফিজিওথেরাপি লাগতে পারে। তারপরে ইমপ্রুভ না হলে আমরা পরে day by আর্থ্রোস্কোপি day করি, এটাকে আমরা develop করতে প্রয়োজন হবে। হলে চিকিৎসা সেটা লাগতে পারবে, কিন্তু অর্থোপেডিক সার্জনের সাথে কনসাল্ট করতে হবে তোমার। আচ্ছা, সেক্ষেত্রে স্যার ব্লাডের একটা ইউরিক অ্যাসিড পরীক্ষার জরুরি। দরকার আছে এবং একটা জয়েন্টের একটা হ্যাঁ। এক্স-রে অনেক করার সময় প্রয়োজন আজকাল আছে। দেখা যাচ্ছে জয়েন্ট পেইন ভিটামিন ডি ডেফিসিয়েন্সির অভাবে হয়, ক্যালসিয়ামের কমে হয়, এর জন্য জয়েন্ট পেইন হয়ে থাকে, বোন পেইন হয়, মাসেল পেইন আচ্ছা। হয়। যদি এগুলো অ্যাসেস করতে হবে আমাদেরকে। দর্শক, অনেকগুলো কারণেই আসলে ব্যথা হতে পারে, যেহেতু আপনি বলছিলেন প্রচন্ড ব্যথা, লিগামেন্ট ইনজুরি থাকতে পারে, ইউরিক অ্যাসিড লেভেল দেখতে হতে পারে, জয়েন্টের কি অবস্থায় ওখানে আছে। এই সার্বিক বিষয়গুলো দেখার জন্য একজন অর্থোপেডিক সার্জনের কারো কাছে পরামর্শ করে আপনি কিছু ইনভেস্টিগেশন করিয়ে নিলে কনফার্ম ডায়াগনোসিস করা যাবে যে আসলে কি কারণে ব্যথা হচ্ছে, তবে এটার ট্রিটমেন্ট আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্দেহ নাই। স্যার, লিগামেন্ট ইনজুরির ব্যাপারটা যদি একটু বলতেন, চিকিৎসা সহ, আপনাদের বেশি আচ্ছা, সময় নেই। লিগামেন্ট হলো হাঁটুর লিগামেন্ট, সাধারণত অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, মেনিসকাস, এগুলা জয়েন্টের ভিতর থাকে এবং এগুলা যে কোনো খেলতে যারা খেলে তাদের ছিঁড়তে পারে। খেলোয়াড় ছাড়াও যারা শৌখিন হঠাৎ একদিন খেলতে গেছে তাদেরও ছিঁড়তে পারে, অথবা আঘাত পেয়ে গর্তে পড়ে গিয়ে বাস থেকে নামতে গিয়ে যে কোনো কারণে লিগামেন্ট ছিঁড়তে পারে। এই লিগামেন্ট ছিলে জয়েন্টে সাধারণত সে বলে যে শক্তি কমে যায়, হাঁটু ঘুরে যায়, আমার হাঁটুটা আটকে যায়, আমি অনেকক্ষণ হাঁটতে পারি না, উঁচু নিচু জায়গায় চলতে পারি না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা। তো এগুলাকে তার যে উপসর্গের কথাগুলো শুনে এবং তাকে ফিজিক্যালি আমরা দেখে তারপরে এমআরআই করে এদের ডায়াগনোসিস কনফার্ম করি কোন লিগামেন্ট ইনজুরি হয়ে গেছে, সামনের দিকে, পিছনের দিকে, নাকি মেনিসকাস। তারপরে ওগুলোর চিকিৎসাটা প্রথম ধাপে তার মাসল বিল্ড আপের এক্সারসাইজ করতে হবে। আচ্ছা। তারপরে হলো যেগুলো একবার লিগামেন্ট ছিঁড়লে এটা আমাকে মনে রাখতে হবে কখনো এটা রিপেয়ার হবে না আনটিল না আনলেস আমি আর্থ্রোস্কোপি সার্জারির সাহায্যে নতুন লিগামেন্ট তৈরি করে না দিই। স্যার, এই নতুন লিগামেন্টটা কোথায়? এই নতুন লিগামেন্টটা সাধারণত আমরা রুগীর পাশেই অথবা অপোজিট পার্ট থেকে একটা অ্যাক্সেসরি লিগামেন্ট থাকে, এটা আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করে দিয়েছে অতিরিক্ত থাকে, এগুলা নিয়ে এসে অতিরিক্ত লিগামেন্টটাকে এগুলা নিয়ে এসে আমরা আপনি কাজে জয়েন্টের ভিতরে নতুনভাবে যে আগের লিগামেন্টটাকে পুনঃস্থাপন করে দেই, পুনঃস্থাপন করে তাকে হাড়ের মধ্যে এমন স্ক্রু আচ্ছা, দিয়ে আচ্ছা, লাগাই যেটা হলো বায়োডিগ্রেডেবল স্ক্রু, হাড়ের সাথে মিশে যায় আর খুলতে হয় না, আচ্ছা। ছোট্ট করে কাটে এই লিগামেন্টকে নতুন করে তৈরি করে দিই। তারপরে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যায়ামের পরে তারপরে সে আবার পূর্ব অবস্থায় ফিরে যেতে পারবে। স্যার, আর্থ্রোস্কোপিক সার্জারি নিয়ে আমরা অনেক কথা বললাম, এক্সপেন্সিভ কিনা খুব সংক্ষেপে শুনবো আচ্ছা, একদম এটা সময় নেই। এক্সপেন্সিভ আমি যদি চিন্তা করি পাশের দেশ বা সিঙ্গাপুর, থাইল্যান্ডের তুলনায় আমাদের দেশে তেমনটা এক্সপেন্সিভ আচ্ছা। না। আমাদের খুবই অল্প নির্দিষ্ট একটা অ্যামাউন্টের মাধ্যমে এটা করা যায়, কত একটা আচ্ছা, এক্সপেন্সিভ তার মানে খুব অ্যাফোর্ডেবলই আছে অ্যাফোর্ডেবল, সবাই স্যার, অ্যাক্সেসিবল। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন। আপনাদের ধন্যবাদ, বৈশাখী টিভির কলাকৌশলী সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। আর্থ্রোস্কোপিক সার্জারি নিয়ে কথা বলছিলাম। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আর্থ্রোস্কোপিক সার্জারি সম্পর্কে একটু হলেও বুঝতে পেরেছেন যেটা এটা অত্যন্ত আধুনিক একটা চিকিৎসা এবং এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন এবং স্পেশালি ট্রেইন যারা অর্থোপেডিক সার্জন আছেন তাদের কাছেই আপনারা অ্যাকচুয়ালি আর্থ্রোস্কোপিক সার্জারি শরণাপন্ন হতে পারেন। আর আমাদের সবাইকে আমাদের হাঁটু এবং কাঁধের যত্ন নিতে হবে, সেজন্য শিখতে হবে। দর্শক, আগামী পর্বে হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, বৈশাখী টিভির সাথেই থাকবেন। খোদা হাফেজ।